একজন বন্ধু, যে প্রাণপ্রিয় বন্ধুর জন্য নিজের মূল্যবান জীবন পর্যন্ত বাজি রাখতে রাজি। একজন প্রেমিক, যে ভালোবাসার মানুষটিকে পাওয়ার জন্য ঝুঁকির মোকাবেলা করতে ভয় পায় না। আর একজন মানুষ, যার হৃদয় প্রতিশোধের আগুনে এতটাই পুড়েছিল যে শেষ পর্যন্ত সে নিজেই নিজের জীবনের সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি হয়। বই আড়তে আজ আমরা শুনব বিশ্বের অন্যতম বিখ্যাত নাট্যকার উইলিয়াম শেক্সপিয়ারের অমর সৃষ্টি দ্য মার্চেন্ট অফ ভেনিস। এটি শুধু একটি গল্প নয়, এটি বন্ধুত্ব, প্রেম, লোভ, প্রতিশোধ এবং ন্যায় বিচারের এক অবিস্মরণীয় যাত্রা। তাহলে চলুন ফিরে যাই শত শত বছর আগে ইতালির বাণিজ্য নগরী ভেনিসে। ভেনিসের সবচেয়ে সফল ব্যবসায়ীদের একজন ছিলেন অ্যান্টোনিও। তার অসংখ্য জাহাজ পৃথিবীর নানা দেশে ব্যবসা করত। ধন সম্পদ, সম্মান, খ্যাতি সবই ছিল তাঁর। কিন্তু সবকিছু থাকা সত্ত্বেও তিনি গভীর বিষণ্ণতায় ডুবেছিলেন। বন্ধু অ্যান্টোনিও, তোমাকে এত চিন্তিত দেখাচ্ছে কেন? সত্যি বলতে আমি নিজেও জানি না। মনে হচ্ছে যেন বুকের ভিতর একটা অদৃশ্য ভার জমে আছে। বন্ধুরা নানা কারণ অনুমান করল। কেউ বলল ব্যবসার চিন্তা, কেউ বলল ভবিষ্যতের দুশ্চিন্তা। কিন্তু অ্যান্টোনিও নিজেও জানতেন না কেন তার মন এত অস্থির। ঠিক তখনই তার জীবনের সবচেয়ে প্রিয় বন্ধু বাসানিও এসে হাজির হল। অ্যান্টোনিও, তোমার কাছে একটা সাহায্য চাই। না, তুমি শুধু বলো বাসানিও। আমার যা আছে, আমার অর্থ, আমার শরীর, আমার আত্মা, সবই তোমার জন্য প্রস্তুত। বেলমন্টে একজন নারী আছেন, তার নাম পোর্সিয়া। আমি তাকে ভালোবাসি। তার বাবা মারা যাওয়ার পর তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। পোর্সিয়া শুধু সুন্দরী ছিলেন না, তিনি ছিলেন অত্যন্ত ধনী, শিক্ষিত এবং বুদ্ধিমতী। অসংখ্য অভিজাত ব্যক্তি তাকে বিয়ে করতে চাইত। আমি তার কাছে যেতে চাই, কিন্তু আমার অবস্থা ভালো না। আমার কাছে যথেষ্ট অর্থ নেই, আর কত অভিজাত মানুষ তাকে পাওয়ার নেশায় বুঁদ হয়ে আছে। সেখানে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে অ্যান্টোনিও। এই ব্যাপার। আচ্ছা, আমি থাকতে তোমার চিন্তা কিসের বাসানিও? বলো, কিভাবে তোমায় সাহায্য করতে পারি? বন্ধু, আপাতত বিয়ের খরচ বাবদ 3000 ডুকাট আমার প্রয়োজন। এ তো সামান্য ব্যাপার। তবে বন্ধু, এ মুহূর্তে যে আমার কাছে নগদ অর্থ নেই। আমার সব টাকা যে বাণিজ্য জাহাজে বিনিয়োগ করেছি। কিন্তু তুমি চিন্তা করো না, আমি তোমার জন্য অবশ্যই ঋণের ব্যবস্থা করব। আমি শাইলকের কাছে যাচ্ছি, দেখি সে যদি কিছু টাকা ধার দেয়। কিন্তু সে তো সুদ ছাড়া কিছুই বোঝে না। তুমি ভেবে বলছো তো অ্যান্টোনিও? তুমি একদম চিন্তা করো না বাসানিও, কিছু একটা উপায় ঠিক বের হয়ে যাবে। তাদের মধ্যে বন্ধুত্বটা ছিল এমনই প্রগাঢ়। কোনো দ্বিধা নেই, কোনো শর্ত নেই, শুধু ছিল নিঃস্বার্থ ভালোবাসা। কিন্তু অ্যান্টোনিও জানতেন না এই সিদ্ধান্ত তাঁর জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দিতে যাচ্ছে। ভেনিসে একজন ধনী মহাজন ছিলেন, নাম তাঁর শাইলক। সুদের টাকায় তিনি বিপুল সম্পদের মালিক হয়েছিলেন। কিন্তু তার হৃদয়ের গভীরে ছিল এক পুরনো ক্ষত, আর সেই ক্ষতের নাম অ্যান্টোনিও। অ্যান্টোনিও তার পরোপকারিতার জন্য তিনি সকলের কাছেই বেশ সুনাম অর্জন করেছিলেন। অপরদিকে শাইলক সকলের কাছেই ছিল দু চোখের বিষ। অ্যান্টোনিওর জন্য তার সুদের ব্যবসায়ও লাল বাতি জ্বলছে, তাই শাইলকের মনে হিংসার আগুন জমেছিল। যে তিনি বুঝতে পারলেন স্বয়ং অ্যান্টোনিও এসেছে তার বন্ধুর জন্য টাকা ধার চাইতে, তখনই তিনি ফোন দিয়ে আটলেন কিভাবে অ্যান্টোনিওকে জবরদস্ত করা যায়। আরে অ্যান্টোনিও যে, আপনার মতো মহান ব্যক্তির পায়ের ধুলো আমার বাড়িতে এতদিন পড়ল তাহলে?
সে কি বলছেন শায়লক? আপনার আমার আত্মীয়তার সম্পর্ক বহু দিনের। বিপদে একে অপরের পাশে থাকব, এই তো নিয়ম। আপনার সাহায্যের জন্যই আজ আমার আগমন। আপনি তো জানেন আমি সুদে টাকা নেই না বা দেই না। আসলে আমার বন্ধুর জন্য 3000 ডুকাট দরকার। আমার সকল অর্থ বাণিজ্যে নিয়োগ করেছি, তাই আপনার সাহায্যের বিশেষ দরকার। এই তো সুযোগ, দেখো এবার তোমার কি হাল করি। যদি কোনোদিন এই অ্যান্টোনিওকে বাগে পায়, আমার ভেতরে সব পুরনো প্রতিশোধের আগুন আমি নেভাবো। এই মানুষটা আমাকে বাজারে সবার সামনে অপমান করেছে, আমার জাত ভুলে গালি দিয়েছে, আমার ব্যবসাকে ছোট করেছে। আজ ভাগ্য তাকে আমার দরজায় নিয়ে এসেছে। বন্ধু অ্যান্টোনিও, আপনার অপমানের কথা তো আমি ভুলিনি। আপনি আমাকে কত অপমানই না করেছেন, আমার গায়ে থুতু দিয়েছেন, আমাকে কুকুর বলেছেন, আর আজ সে আমার কাছেই টাকা চান। হ্যাঁ, আপনার ভুল ছিল মশাই। আপনার সেই ভুলের জন্য আমি আবারও আপনাকে ওসব বলতে পারি, কিন্তু এখন সেটা ভাবার সময় না। টাকাটা কোনো বন্ধুকে নয়, শত্রুকে দিচ্ছেন ভেবেই দিন। যদি সময় মতো শোধ না করতে পারি, তবে শত্রু হিসেবে যা শাস্তি দেওয়ার দেবেন। আরে না না, আমি তো ঠাট্টা করছিলাম। আমি আপনার বন্ধু হতে চাই, আমি কোনো সুদ নেব না। তবে খেলার ছলে একটা সাধারণ চুক্তি বা বন্ড সই করতে হবে। কিসের চুক্তি? যদি ঠিক 3 মাসের মধ্যে আপনি এই 3000 ডুকাট ফেরত দিতে না পারেন, তবে ভেনিসের যে কোনো আদালত থেকে আপনার শরীরে যে কোনো অংশ থেকে ঠিক 1 পাউন্ড মাংস কেটে নেওয়ার অধিকার আমার থাকবে। না অ্যান্টোনিও, এটা পাগলামি, এটা পাগলামি। আমি আপনাকে এমন কোনো চুক্তিতে সই করতে দেব না, কিছুতেই দেব না। চিন্তা করো না বাসানীয়, আমার জাহাজগুলো 2 মাসের মধ্যেই বিপুল লাভ নিয়ে ফিরে আসবে। শায়লকের এই অদ্ভুত চুক্তির দিন আসার অনেক আগেই আমি টাকা শোধ করে দিব। আর ঠিক সেই মুহূর্তে একটি কলমের আঁচড়ে লেখা হয়ে গেল ভাগ্যের এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী অধ্যায়। এদিকে বেলমন্টের রাজপ্রাসাদে অপেক্ষা করছিলেন পোর্সিয়া। তার প্রয়াত বাবার রেখে যাওয়া এক অদ্ভুত পরীক্ষা ছিল। যে পোর্সিয়াকে বিয়ে করতে চাইবে, তাকে সোনা, রূপা এবং সীসার তৈরি 3টি সিন্দুকের মধ্য থেকে সঠিকটি বেছে নিতে হবে। সঠিক সিন্দুকটির ভেতরেই ছিল পোর্সিয়ার ছবি। মরক্কো ও অ্যারাগনের মতো বড় বড় রাজপুত্ররা এসে সোনা ও রূপার সিন্দুক বেছে নিয়ে ব্যর্থ হল। অবশেষে বেলমন্টে এসে পৌঁছালো বাসানীয়। পোর্সিয়া মনে মনে বাসানীয়কেই পছন্দ করতেন, তাই তিনি ভীষণ চিন্তায় ছিলেন। বাসানীয়, ভেবে চিন্তে নাও, ভুল হলে আমি তোমাকে চিরকালের জন্য হারাবো। বাহ্যিক চাকচিক্য প্রায়ই মানুষকে ভুল পথে নিয়ে যায়। এই পৃথিবী ছদ্মবেশে ঢাকা, যা চকচক করে সবসময় তা সোনা হয় না। রূপার সিন্দুকও অহংকারের প্রতীক, তাই আমি এই সাধারণ মূল্যহীন সীসার সিন্দুকটি বেছে নিচ্ছি, কারণ সত্যিকারের মূল্য ভেতরে থাকে, বাইরে নয়। আর সিন্দুকটি খুলতেই বাসানীয় দেখতে পেল পোর্সিয়ার অপরূপ সুন্দর সেই ছবি। বাসানীয় পরীক্ষায় সফল হয়েছে। বাসানীয়, আজ থেকে আমার এই রাজপ্রাসাদ, আমার এই দাসদাসী এবং আমি নিজে সব তোমার চরণে সমর্পণ করলাম। এই নাও আমাদের ভালোবাসার প্রতীক হিসেবে এই আংটি। এটি কখনো নিজের হাত থেকে হারাবে না। কিন্তু কখনো কখনো জীবনের সবচেয়ে সুখের মুহূর্তের ঠিক পরেই আসে সবচেয়ে বড় ঝড়। বাসানীয় ও পোর্সিয়ার আনন্দের মাঝেই ভেনিস থেকে এক দূত এসে হাজির হল। তার হাতে ছিল একটি চিঠি। চিঠিটি পড়তেই বাসানীয়র মুখ ফ্যাকাশে হয়ে গেল। পোর্সিয়া, আমি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট মানুষ। আমার এক পরম বন্ধু আমার জন্য এক ভয়ঙ্কর চুক্তিতে সই করেছিল। প্রিয় বন্ধু বাসানীয়, আমার সবকটি জাহাজ সমুদ্রে ডুবে গেছে।
আমার সমস্ত সম্পদ শেষ। শাইলকের ঋণের মেয়াদ শেষ হয়ে গেছে এবং সে আদালতে মামলা করেছে। সে আমার শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নিতে চায়। মৃত্যুর আগে আমি শুধু একবার তোমার মুখটি দেখতে চাই। ভেনিসের আদালত আজ কানায় কানায় পূর্ণ। ভেনিসের প্রধান বিচারক অর্থাৎ ডিউক স্বয়ং আসনে বসা। সবার চোখে মুখে আতঙ্ক। একজন মানুষ কি সত্যি ভরা প্রাঙ্গণে আজ আদালতে অন্য এক মানুষের শরীর থেকে 1 পাউন্ড মাংস কেটে নেবে? শাইলক, তুমি এক পাথরের চেয়েও শক্ত হৃদয়ের মানুষ। সবাই জানে তুমি অ্যান্টোনিওকেও ঘৃণা করো, কিন্তু আইন মেনে তুমি কি একটু দয়া দেখাতে পারো না? টাকাটা নিয়ে চুক্তিটা বাতিল করো। আমি কোনো টাকা চাই না। আমি দোয়াও দেখাতে আসিনি। চুক্তির মেয়াদ শেষ। আমি শুধু চুক্তির শর্ত অনুযায়ী আইন চাই, আইন। আজ যদি ভেনিসের আদালত আমাকে আমার পাওনা না দেয়, তবে ভেনিসের আইনের উপর থেকে সবার বিশ্বাস উঠে যাবে। শাইলক, এই নাও তোমার 3000 ডুকাটের বদলে আমি তোমাকে 6000 ডুকাট দিচ্ছি। অ্যান্টোনিওকে ছেড়ে দাও, তুমি অ্যান্টোনিওকে ছেড়ে দাও। তুমি যদি আমাকে 6000 ডুকাটের বদলে 6000 গুণ সোনাও দাও, আমি তা নেব না। আমি শুধু অ্যান্টোনিওর বুকের মাংস চাই। বাসানিও, আর অনুরোধ করো না। শাইলকের হৃদয়ে দয়া নেই। তার চেয়ে আদালতকে রায় দিতে বলো। আমি আমার ভাগ্য মেনে নিতে প্রস্তুত। ঠিক তখনই আদালতে প্রবেশ করলেন বেলমন্টের এক বিখ্যাত বিচারকের পাঠানো এক তরুণ আইনজ্ঞ। ছদ্মবেশে থাকা এই তরুণ আর কেউ নন, স্বয়ং বুদ্ধিমতী পোর্সিয়া। কেউ তাকে চিনতে পারল না। মামলার সমস্ত নথিপত্র আমি দেখেছি। শাইলক, তোমার চুক্তি শতভাগ বৈধ, কিন্তু আইনের ঊর্ধ্বে একটা জিনিস আছে, আর তা হলো দয়া। দয়া মানুষের সবচেয়ে বড় গুণ। যে দয়া করে সে নিজেও ঈশ্বরের আশীর্বাদ পায়। তুমি কি অ্যান্টোনিওকে ক্ষমা করতে পারো না? আমি কোনো দয়া বুঝি না। আমি শুধু আইন বুঝি, আইন। ঠিক আছে, ভ্যানিসের আইন অনুযায়ী চুক্তির বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। অ্যান্টোনিও, আপনার বুক উন্মুক্ত করুন। শাইলক, আপনি 1 পাউন্ড মাংস কেটে নিতে পারেন। হে বিজ্ঞ বিচারক, আপনি ধন্য। আপনি সাক্ষাৎ ঈশ্বর। দাঁড়ান শাইলক, একটু থামুন। কেন বিচারক, কি হয়েছে? এই চুক্তিতে পরিষ্কার লেখা আছে তুমি শুধু 1 পাউন্ড মাংস পাবে, কিন্তু কোথাও 1 ফোঁটা রক্তের কথা লেখা নেই। শাইলক, যেহেতু চুক্তিতে রক্তপাতের কথা উল্লেখ নেই, তাই যখন অ্যান্টোনিওর শরীর থেকে মাংস কাটবেন তখন যেন 1 ফোঁটা রক্ত মাটিতে না পড়ে। আর মাংসের পরিমাণ যেন ঠিক 1 পাউন্ডই হয়। 1 রত্তিও কম না, আবার বেশিও না। যদি 1 ফোঁটা রক্ত পড়ে বা মাংসের ওজন সামান্যতম কম বেশি হয়, তবে ভ্যানিসের আইন অনুযায়ী আপনার সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করা হবে এবং আপনার মৃত্যুদণ্ড হবে। 1 ফোঁটাও রক্ত পড়তে পারবে না? এটা কিভাবে সম্ভব? কেন শাইলক, আপনি তো কেবল আইন চেয়েছিলেন। এখন আইনই আপনাকে তা বলছে। নিন, মাংস কাটুন। না না না, আমি বাসানিও দেওয়ায় 3 গুণ টাকাই নিয়ে যাচ্ছি। আমাকে টাকাটা দিন। আমি চলে যাই এখান থেকে। আমাকে টাকাটা দিন। খুব দেরি হয়ে গেছে শাইলক। আপনি আদালতে দাঁড়িয়ে টাকা প্রত্যাখ্যান করেছেন। তাছাড়া ভ্যানিসের আইন অনুযায়ী আপনি একজন নাগরিকের প্রাণনাশের ষড়যন্ত্র করেছেন। তাই আপনার অর্ধেক সম্পত্তি যাবে অ্যান্টোনিওর কাছে এবং বাকি অর্ধেক যাবে রাষ্ট্রের তহবিলে। মাত্র একটি বাক্য, আর তাতেই পুরো পাশা উল্টে গেল। যে মানুষটি অন্যকে ধ্বংস করতে এসেছিল, নিজের লোভ আর প্রতিশোধের আগুনে সে নিজেই ছাই হয়ে গেল। অ্যান্টোনিও উদারতা দেখিয়ে শাইলকের প্রাণ ভিক্ষা দিলেন, তবে তার সম্পত্তির একটি অংশ শাইলকের মেয়ে ও জামাতার জন্য সুরক্ষিত করে রাখলেন। অ্যান্টোনিও বেঁচে গেলেন,
বাসানিও ফিরে পেলেন তার পরম বন্ধুকে, আর পর্ষিয়া তার তীক্ষ্ণ বুদ্ধি দিয়ে প্রমাণ করলেন পেশিশক্তি বা নিষ্ঠুরতার চেয়ে বুদ্ধি এবং ন্যায় বিচার অনেক বড় অস্ত্র। কিন্তু শত শত বছর পুরনো এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা কি? প্রতিশোধ কখনো মানুষকে শান্তি দেয় না, লোভ কখনো তৃপ্তি দেয় না, আর সত্যিকারের বন্ধুত্ব সেটি এমন এক অমূল্য সম্পদ যার মূল্য পৃথিবীর কোনো সোনা, রূপা বা হীরার চেয়েও অনেক বেশি। কারণ সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু বন্ধুত্ব, ভালোবাসা এবং মানবতার মূল্য কখনো বদলায় না। বই আড়তে আপনারা শুনলেন উইলিয়াম শেক্সপিয়ার রচিত বিখ্যাত নাটক দ্য মার্চেন্ট অফ ভেনিস। গল্পকথকে ছিলেন আনিকা মার্জান ইরা। স্যালারিনো ও অ্যান্টিওর চরিত্রে ছিলেন কে এম মনির হোসেন। বাসানিও ও শাইলকের চরিত্রে ছিলেন তমাল ব্যানার্জি। পর্ষিয়ার চরিত্রে ছিলেন রুবিনা আক্তার। আর ইন্ট্রোতে ছিলাম আমি ইলফাত আরা এনাম। শেষ হলো আমাদের আজকের নিবেদন। পরবর্তী গল্প শোনার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত